স্নিগ্ধা আজকে এই প্রথম নতুন জামাইকে নিয়ে ভাবির বাসায় বেড়াতে এলো। হাতে করে মিষ্টি, দই, সন্দেশ, রসগোল্লা এবং যত প্রকারের ফল ফ্রুটস রয়েছে সব নিয়ে এলো। স্নিগ্ধার ভাবি লাইলা ননদকে পেয়ে বেশ খুশি হলো। জানো, আমি অনেক খুশি হয়েছি তোমরা যে এসেছো। এতদিন বাসাটা খুব ফাঁকা ফাঁকা ছিল, কথা বলার মতন কাউকে পাইনি, দম বন্ধ লেগেছে একদম। তোমরা এসেছো, এখন ইচ্ছা মতন কথা বলা যাবে, বাসাটাও ভর্তি ভর্তি লাগবে। স্নিগ্ধার স্বামী রিয়াস বলে উঠল, আপনি বাসায় কোথায় একা ভাবি? ভাইয়া থাকতে তারপরও বলেন একা? ভাইয়া কষ্ট দেয় নাকি দূরে থাকে? তোমাদের ভাইয়া সেই ভোর সকালে অফিসে দৌড় মারে, আর ফিরে কখন জানো? একদম হাতে গোনায় 9টায়। ইস, এই লম্বা সময়টা একা কাটে। তবে আমি ভাবতেছি এত সুন্দরী বউ রেখে ভাই কিভাবে পারেন অফিসে ভাবে সময় কাটাতে। লাইলা হেসে দেয়, তারপর হাসি থামিয়ে বলে, প্রফেশনাল লাইফে এসব স্যাক্রিফাইস করা লাগে। যাই হোক, তোমরা খুব দূর থেকে এসেছো, রুমে যেয়ে বসো, আমি নাস্তা রেডি করতেছি। এ বলে লাইলা তার ননদ এবং নন্দের জন্য খাবার বানাতে কিচেনে চলে যায়। আর স্নিগ্ধা এবং রিয়াস তাদের রুমে যেয়ে রেস্ট করে। স্নিগ্ধা রুমের চারপাশে চোখ বুলাতে বুলাতে রিয়াসকে জিজ্ঞেস করে, কেমন লাগতেছে এখানে? খারাপ না, এখানে সব কিছু সুন্দর। যেমন বাসা তেমন মানুষগুলো। মানুষগুলো মানে? না, মানে মানুষগুলো বলতে তোমাকে বোঝালাম। তুমি এই বাসার মানুষ না, আমার প্রিয় মানুষটি তো তুমি। স্নিগ্ধা কুটিল করে হেসে দেয় রিয়াসের মুখে এমন কথা শুনে, আবার খানিকটা লজ্জাও পায়। দুপুরের দিকে লাইলা স্নিগ্ধা এবং রিয়াসকে খাবারের জন্য ডাকে। দুজন শোয়া থেকে উঠে খেতে ডাইনিংয়ে যায়। রিয়াস টেবিলে বসতে বসতে বলে, আজকে কি রান্না হয়েছে ভাবি? ইলিশ মাছের পাতুরি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিকেন এবং বিফ। বাহ, সেই খাওয়ানো হবো তাইলে আজকে। তোমাদের জন্যই তো রান্না করলাম, তোমরাই তো খাবে। বলে হেসে দেয়। রিয়াস এবং স্নিগ্ধাও হাসে ভাবির সাথে। ভাবির কথাতে তারা দুজন বেশ আরাম পেয়েছে। তারপর সবাই দুপুরের খাবার শেষ করে যে যার রুমে চলে যায় ঘুমাতে। লাইলাও দরজা চাপিয়ে দিয়ে শুয়ে পড়ে নিজের রুমে। লাইলা ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে হঠাৎ ঘুম থেকে জেগে যায়, আর শোয়া থেকে তরতর করে উঠে বসে আর শাড়ির আঁচল ঠিক করতে থাকে। লাইলার কেন জানি মনে হচ্ছে কেউ একজন তার রুমে ঢুকেছিল এবং তাকে স্পর্শ করার চেষ্টা করেছিল। লাইলা বারবার তার পেটের দিকে নজর দেয়, ঠিক এখানটা স্পর্শ করার চেষ্টা করেছে, কিন্তু দরজা তো চাপানো আগের মতোই। তাহলে রুমে কি আসবে? লাইলা এবার বসা থেকে উঠে বাইরে এলো। এসে দেখে স্নিগ্ধাদের দরজাও ভেতর থেকে বন্ধ করা। তারপর মেইন ডোরের দিকে তাকায়, তাও বন্ধ। তাহলে নাকি তার মনের ভুল? হয়তো মনের ভুলও হতে পারে। ঘুমে তো অনেক কিছুই মনে আসে, তাই আর পাত্তা দিল না। তারপর বিকেলের নাস্তা বানাতে গেল সে ননদ এবং নন্দের জন্য। নাস্তা বানানো প্রায় শেষ হয়ে এলে বাসার কলিং বেল বেজে ওঠে। দৌড়ে গিয়ে দরজা খুলে স্বামী রিয়াজ বাসে এসেছে, তাও ব্যাগ ভর্তি বাজার সদাই নিয়ে। এত তাড়াতাড়ি এলে যে? আমার বোনের নতুন জামা এসেছে, তো অফিসে বসে বসে কি হাওয়া খাবো নাকি? লাইলা হেসে দেয়, তারপর জবাব দেয়, আমি ভাবছি তোমাকে কল করব তাড়াতাড়ি আসার জন্য। যাক, চলে এলে, ভালোই হলো। ওরা কি ঘুমোচ্ছে? হ্যাঁ। জামাইকে কেমন মনে হয় তোমার? ভালোই তো, আমাদের স্নিগ্ধাকে অনেক আদর করে। যাক, আলহামদুলিল্লাহ। তারপর সন্ধ্যার দিকে রিয়াজের সাথে সবার কথাবার্তা হয়। রিয়াজ নাস্তা খেতে খেতে অনেকক্ষণ যাবৎ বোন জামাইয়ের সাথে কথা বলে। তারপর তাদের জব ব্যাপারেও খুঁটিনাটি কথা তোলে। রাতের ডিনার শেষ করে লাইলা যখন ঘুমাতে যায়, তখন রিয়াজ বলে ওঠে, কি বলো তো, আজকে যতক্ষণ কথা বললাম ততক্ষণই তোমার নাম নিয়েছে। কি জাদু করেছো তাকে? আমাকেও একটু এরকম জাদু করো না প্লিজ, তোমার প্রেমে পড়ি। লাইলা হেসে দেয়, আরে, ওই যে রান্না ভালো হয়েছে, তাই আর কি সুনাম ঠোঁটের কিনার থেকে যাচ্ছেই না তার। আর তোমাকে জাদু কী বা করব? তোমাকে বেশি জাদু করলে পরে পাগল হয়ে বৃন্দাবনে চলে যাবে, তখন তোমাকে ছাড়া আর একাও থাকতে পারবো না। রিয়াসের কাছে তো নালিশও দিয়ে বসেছ, তোমাকে রেখে আমি সারাক্ষণ অফিসে দৌড়াদৌড়ি করি, একা থাকো তুমি। মন্দ বলেছি কি? আমার মতন এত কিউটি একটা বউ রেখে একটা মানুষ কিভাবে পারে দিনের অর্ধেকেরও বেশি সময় অফিসে পার করতে? আর একটু অপেক্ষা করবো, প্রমোশনটা পেলেই টাইম হবে চাঙ্গা, ডোন্ট ওয়ারি। তোমার প্রমোশনের আশায় থাকতে থাকতে বুড়ি হয়ে যাবো ততদিনে, একটা বাচ্চাও নেওয়া হবে না। বলেই নিজে যেন লজ্জাতে পড়ে যায় লাইলা। রিয়াজ তা বুঝতে পারে আর খিলখিল করে হাসে। তারপর এভাবে স্বামী স্ত্রীর খুনসুটি চলতে থাকে। সেদিন দুপুরে লাইলা গোসল সেরে শাড়ির আঁচলটা ঠিক করছিল আয়নার সামনে দাঁড়িয়ে। তখন নন্দায় ঢুকে পড়ে রুমে। লাইলা তরহর করে আঁচলটা বুকে এঁটে নেয়। রিয়াজ বলে, ভাবে কি গোসল করলেন? লাইলা রিয়াসের এমন কথায় অসংযত হয়ে যায়।
মনের অবস্থা মনে চেপে রেখে হালকা হাসি ফুটিয়ে বলে, হ্যাঁ। এমন সময় ভাইয়াকে আপনার দরকার ছিল। গোসল করে আয়নার সামনে দাঁড়ালে ভাইয়া আপনার চুলের গন্ধ শুকতে পেত। সে কপালটাও হলো না বেচারার। ইস, আমি হলে এত সুন্দর বউ রেখে কোথাও যেতাম না। এরকমের 100 চাকরি আমি লাথি মেরে উড়িয়ে দিতাম, বউয়ের সাথে থাকতাম সারাদিন। কথাগুলো বলতে বলতে রিয়াস লায়লার দিকে এগিয়ে আসে। লায়লা আরও অসংযত হয়ে যায়। সে তরহর করে রিয়াসকে পাশ কাটিয়ে চলে আসে আর বলে, আমার কাজ পড়ে আছে অনেক, আপনাদের জন্য রান্না করতে হবে। বলে লায়লা বেরিয়ে আসে। কিচেনে এসে লায়লা একটা চিন্তার ভেতরে পড়ে যায়। লায়লার কেন জানি ওই দিনের ঘুমানোর ব্যাপারটা নিয়ে এখন রিয়াসের উপর সন্দেহ যায়। সেদিন রিয়াস তার রুমে ঢুকেনি তো? সন্ধ্যার দিকে স্নিগ্ধা এবং লায়লা পাশাপাশি বসে কথা বলছে। রিয়াস তখন বোধহয় বাইরেই ছিল। কথা বলার এক ফাঁকে লায়লা স্নিগ্ধাকে বলে ওঠে, আচ্ছা স্নিগ্ধা, তোমার স্বামীর কি কোনো সমস্যা আছে? কেমন সমস্যা? মানে স্বভাব চরিত্র কেমন? হঠাৎ এমন কথা যে ভাবি। লায়লা এবার কথা ঘোরানোর চেষ্টা করে বলে, আরে আমার ননদীকে বিয়ে দিলাম, ওই ছেলের স্বভাব চরিত্র কেমন আমার জানতে হবে না? আমার তো ভালোই মনে হচ্ছে ভাবি। তারপরও চোখ কান খোলা রেখো, এখনকার ছেলেরা খুবই জঘন্য। স্নিগ্ধা চুপ করে থাকে। এভাবে আরও 3-4 দিনের মতো চলে যায়। সেদিন রিয়াজ বাসায় ছিল না, অফিসের একটা কাজে শহরের বাইরে গিয়েছিল। বাসায় লায়লা, স্নিগ্ধা এবং রিয়াজ ছিল। সবাইকে রাতের খাবার সার্ভ করে তারপর বাসার সমস্ত কাজ শেষ করে রুমে এসে শুয়ে পড়ে। হঠাৎ ঘুমের ঘরে বুঝতে পারল লায়লা কেউ যেন তাকে স্পর্শ করতে চাচ্ছে। লায়লার চোখ ছুটে যায় সাথে সাথে, আর রুমের বাতি অন করে ফেলে। ফকফকা আলোতে দেখতে পায় তার ননদের জামাই, অর্থাৎ রিয়াস। লায়লা জোরে চিৎকার করে ওঠে আর বলে ওঠে, তুমি আমার রুমে কি করতেছো? আমার রুমে এত রাতে কি তোমার? কি চাই তোমার এখানে? কি চাই সত্য করে বলো। আমাকে স্পর্শ করার চেষ্টা করেছিলে? রিয়ার যেন হুমড়ি থুমড়ি খেয়ে যায়, মুখ দিয়ে কোনো কথা আসছে না তার। ইয়ে মানে ভাবি, আমি তো। বেয়াদব, চুপ একদম। বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে স্নিগ্ধা রুমে আসে। কি হয়েছে ভাবি? এখানে এত রাতে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে কেন? তোমার নির্লজ্জ জামাইকে জিজ্ঞেস করো এত রাতে আমার রুমে কি। মানে? শোনো, আমার খুব খারাপ লাগতেছিল, ঘুম আসতেছিল না, তাই আমি বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। উনি ঘুমানোর সময় ওনার রুমের দরজা বন্ধ করেননি, তাই হঠাৎ করে হাঁটার সময় আমি বাড়ি খেয়ে ওনার রুমের দরজা খুলে যায়, আর অমনি উনি চিল্লাফাল্লা শুরু করে দেন। তুমি হাঁটাহাঁটি করতেছিলে? তুমি আমাকে স্পর্শ করতে এসেছিলে? তুমি আমার রুমে ঢুকেছিলে? তুমি মিথ্যা কথা কেন বলতেছো? ভাবি চুপ করেন, আপনার মুখ দিয়ে যাচ্ছে তাই আসছে, তাই বলে যাচ্ছেন। আপনি গতকালকেও আমার স্বামীর চরিত্র নিয়ে প্রশ্ন তুললে আমি কিছু বলিনি। আমি ওনার সাথে সংসার করি, আমি নিজেই ওনাকে জানি উনি কেমন মানুষ। আর আপনি আবার আমাকে আমার স্বামীকে চেনাতে আসছেন? আপনি এত জঘন্য। স্নিগ্ধা, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, ইনি সব মিথ্যা বলতেছে। ভাইয়া আসুক, আমি এই ব্যাপারে ভাইয়ার সাথে সোজা কথা বলবো, আপনার সাথে নয়। আপনি নিজে একজন চরিত্রহীনা। এ বলে স্নিগ্ধা রিয়াজকে নিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। তার পরদিন সকালে রিয়াজ বাসায় চলে আসে। রিয়াজ বাসায় আসতেই স্নিগ্ধা ভাইকে কেঁদে কেঁদে সব খুলে বলে। রিয়াজ এসব শোনার পর কি বলবে সে কোনো ভাষা খুঁজে পেল না। তবে স্নিগ্ধার কথার শেষে এটুকুই বলল, আমি জানি লায়লা ওরকম না, আমি ওর সাথে আজকে দীর্ঘ 4 বছর সংসার করতেছি। তাহলে তুমিও বইয়ের গান গাইতেছো? রিয়াজ শোনো, আমরা এ বাসায় আর এক মুহূর্তও না, চলো এখনই চলে যাই, আর কখনই এ বাসায় আসবো না, যে বাসায় তোমাকে চরিত্রহীন উপাধি দিয়ে দিয়েছে। তারপর ব্যাগপত্তর নিয়ে স্নিগ্ধা এবং রিয়াস এ বাসা থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর লায়লা রিয়াজকে এসে জড়িয়ে ধরে আর কাঁদো কাঁদো কণ্ঠে বলে, তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, স্নিগ্ধা জামাই আমাকে সত্যিই স্পর্শ করার চেষ্টা করেছিল। সে এই বাসায় আসার পর থেকেই আমাকে অন্য নজরে দেখেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, ওই সংসারে স্নিগ্ধার এখন কি অবস্থা? স্নিগ্ধা সংসারের সুখে নেই। প্রতিদিন রাত করে রিয়াস বাসায় ফেরে আর স্নিগ্ধাকে ধরে ধরে মারে আর বলে, তোর মতো মোটুর সাথে আমার সংসার করতে একদম ইচ্ছে হয় না, তুই চলে যাস না কেন এই বাসা থেকে? আমার পেছনে কত মেয়ে ঘুরতেছে, তোর জন্য আমি আমার পছন্দের মানুষটাকে এ বাসায় নিয়ে আসতে পারছি না, বেরো এই বাসা থেকে। স্নিগ্ধা তখন বুঝতে পারে তার ভাবি যা বলেছিল আসলে তা সত্যি বলেছিল। তার স্বামীর চরিত্র আসলেই খারাপ, না হলে আজকে তাকে রেখে রাতের পর রাত মেয়েদের সাথে আড্ডায় মেতে থাকত না, রাত কাটিয়ে মাঝরাতে বাসায় ফিরত না। ভাবতেই তখন স্নিগ্ধার 2 চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু বেরিয়ে আসে।